চলার পথের সমীকরণ তো আমরা বুঝলাম। এখন এই প্রাসের কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র আমাদের জানতে হবে। প্রাসটা কি, বাস্তবিক কি কাজে লাগতে পারে? এক নাম্বার হচ্ছে আমরা বললাম যে মটার শেল যেটা, সেটা প্রাস। কামানের গোলা এটা কি? প্রাস। রকেটও ওয়ান কাইন্ডস অফ প্রাস। কারণ রকেটকে সরাসরি প্রাস বলা যায় না, একটা ঝামেলা আছে। মানে রকেট একটু ক্রিটিক্যাল প্রাস, ওইটাও প্রাস, বাট রকেটের আর এটার মধ্যে পার্থক্য কি কোথায় বলো? না, বিষয়টা হচ্ছে এই প্রাসে, যে প্রাস নিয়ে আমরা গবেষণা করতেছি, এই জায়গায় আমরা যেটা নিয়ে কথা বলতেছি, সেই প্রাসের নিক্ষেপের পরে ওইটাকে আর বল দেওয়া হচ্ছে না। কিন্তু রকেটের নিজস্ব জ্বালানি থাকার কারণে ওর প্রতিনিয়ত কি পাচ্ছে? বল পাচ্ছে। পার্থক্যটা বুঝছো? বাট ওইটাও কি? প্রাস। তাহলে ওইটা আরেকটু আপগ্রেডেড প্রাস। তার মানে তুমি রকেট সায়েন্স পড়তে হইলে তোমার প্রথমে এই এই ধাপ পার করতে হবে। তো রকেট সায়েন্সের প্রাইমারি লেভেল এটা, বুঝতেছো বিষয়টা? সো রকেট সায়েন্সের প্রাইমারি লেভেল। এখন আমরা এই সমীকরণ কেন তৈরি করি? প্রাসের সমীকরণ, এই সমীকরণটা আমি কেন তৈরি করলাম? এখন মনে করো, দেখবা যে বলা হয় যে রকেট যেগুলা মহাকাশে পাঠাচ্ছে তার বেশিরভাগই কিন্তু মানুষবিহীন যায়। মানুষ যায় কয়টায়? দুই একটায়, ওই কালে ভদ্রে মানুষ পাঠানো হয়। কিন্তু যেই যেই প্রাস দিয়ে স্যাটেলাইট পাঠানো হয়েছে, সেই স্যাটেলাইটে কি মানুষ যায়? স্যাটেলাইট যায় ওই স্পেসের যেখানে স্যাটেলাইটটাকে বসানো দরকার ওইখানে বসে যাচ্ছে। এখন এইটাকে ড্রাইভ করা কি চারটিখানি কথা যে তুমি সারাক্ষণ এটাকে ড্রাইভ করবা? কোনো একটা রকেট মনে করো মঙ্গল গ্রহে পাঠাচ্ছে, 8 মাস পরে যায় মঙ্গল গ্রহে পৌঁছাবে। কোনো মানুষের পক্ষে কি সম্ভব এখানে বসে বসে 8 মাস যাবত এটা ড্রাইভ করা? সম্ভব না। সো তখন ওই রকেটের সফটওয়্যারে প্রাসের গতিপথের মতো একটা সমীকরণ দিয়ে দেওয়া হয়। সো ওই পথটাকে ধরে আস্তে 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 চলতে থাকে। তার মানে তুমি এই যে যে সমীকরণটা তৈরি করলাম আমরা, এর থেকে একটু ক্রিটিক্যাল বাট এই টাইপের একটা সমীকরণ তৈরি করা হয়। কার? রকেটের। ওই সমীকরণটাকে রকেটের সফটওয়্যারে ইনস্টল করে দেওয়া হয়েছে, তাহলে ও ওই পথ ধরেই যাবে। বুঝতে পারছি? তাহলে প্রাসের গতিপথের সমীকরণ কেন বানানো হয় বুঝছো? প্লেনের অটো পাইলট ওই সেম ফাংশন, সেম টাইপের কায়দায় চলে। প্লেনের সফটওয়্যারে এরকম একটা ফাংশন দিয়ে দেওয়া হয়, ওই ফাংশনের একটা গ্রাফ পেপারের একটা একটা কি পথ আছে না? সমীকরণ যদি দেই, সমীকরণের কি থাকবে? একটা সঞ্চার পথ থাকবে। ওই সঞ্চার পথ ধরে চলতে থাকে। তোমার পাইলটের কোনো কাজ নাই, বসে থাকে। কথা কি বুঝছো? পাইলট শুধু স্ট্রেস নেয় দুইটা সময়, একটা হচ্ছে টেক অফ আর ল্যান্ডিং, আর বাকি সময় প্রায় সময় দেখা যায় অটো পাইলটে দিয়ে বসে থাকে। ব্যাপারটা বুঝছো? সো এই যে দেখো আমরা যেগুলো শিখতেছি এগুলোর বাস্তব প্রচুর অ্যাপ্লিকেশন আছে। মানে ওই বাস্তব অ্যাপ্লিকেশনের সাথে কিছুটা রিলেট করতে পারলে তোমার এই শিখতে মজা লাগবে, নাহলে বোরিং লাগবে তো কয়েকদিন পরে যায়। এখন আসো, আমরা এই প্রাসের প্রথম কনসেপ্ট শিখলাম যে প্রাস আসলে মিসাইল, মিসাইল বা রকেট এগুলো প্রাস। এখন এই একটা প্রাসের কি কি আমার জানা থাকা দরকার? একটা প্রাসের আমি আদিবেগ জানবো, কারণ আমি যেই রকেট বা কামানটাকে নিক্ষেপ করতেছি সেটার বেগ, বেগ আমি জানবো। কি জানবো? বেগ জানবো। আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কামানটাকে নিক্ষেপ করতেছি সেই ডিগ্রিটা আমার জানা থাকবে। যে কামান নিক্ষেপ করবে সে অ্যাঙ্গেলটা জানবে না? তাহলে আমি যে অ্যাঙ্গেল জানবো, আদিবেগ জানবো, এইগুলো জানার পর আমার জানা থাকা দরকার যে আমি এইটাকে দিয়ে কত উপরে আঘাত করতে পারবো। মনে করো কোনো একটা, আমি এটা একটু বললামই যে এটা মিসাইল। এখন একটা মিসাইল সিস্টেম কি করে? ওই যে যেমন আয়রন ডোম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তারপর বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তারপরে S-400 রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম। তো ওই আকাশ প্রতিরক্ষা সিস্টেম রকেট কিন্তু নিক্ষেপ সবসময় করে না। ও আগে রেডারে ডেটা পায়, ডেটা দিয়ে দেখে যে ওর যে রেঞ্জ আছে, রেঞ্জ মানে কি, ও সর্বোচ্চ উঠতে পারে মনে করো 10 কিলোমিটার। এখন একটা প্লেন যাইতেছে 11 কিলোমিটারের উপর দিয়ে, তাইলে ওই রকেট নিক্ষেপ করে কোনো লাভ আছে? ব্যাপারটা বুঝছো? তোমার প্রাস হচ্ছে এই হাইটে যাইতে পারে, এই হাইট পর্যন্ত যাইতে পারে। তো প্লেন যেটা যাচ্ছে সেটা যাচ্ছে এই উপর দিয়ে, তো এটা নিক্ষেপ করে লাভ আছে? আরও লস। একে তো খরচ হইলো, দ্বিতীয়ত ওইটা এসে তো তোমার দেশের উপরেই পড়লো। শত্রুরে হামলা তো করতেই পারলা না, শত্রুরে আঘাত করতে পারা তো গেলই না, ওইটা আমার দেশের কোনো একটা জায়গায় যে আঘাত করে আমার ক্ষতি করবে। বুঝতে পারছি? সো আমার কি জানা লাগবে যে আমার প্রাসটা সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে, এটা কি বোঝা গেছে?
এখন সর্বোচ্চ উচ্চতায় ওঠার হিসাব পাইলাম যে এটা সর্বোচ্চ 10 কিলোমিটার উপরে উঠতে পারে। এখন ওই 10 কিলোমিটার উঠতে কত সময় লাগে সেটাও আমার জানা থাকা লাগবে না? কারণ ওইটা আসলো 10 মিনিট পরে, আমি আগেই মেরে দিলাম, তাহলে মিসম্যাচ হয়ে যাবে না? তার মানে আমার টাইমিং ঠিক রাখতে হবে কিনা? চলন্ত বিড়ালকে যদি কিছু আঘাত করতে হয় তাহলে কি ও যেখানে আসে সেখানে নিক্ষেপ করলে কিন্তু লাগে না, একটু সামনে দিতে হয়, তাহলে সামনে আঘাত করলে ও এসে আঘাতপ্রাপ্ত হয়। সো এইখানে কিন্তু টাইমের একটা ব্যাপার আছে। সো আমি মিসাইল ছোড়ার সময় আমার হিসাব করতে হবে যে আমার এই মিসাইলটা এখানে উঠতে কত সময় লাগে, আর ওই সময়ে এইটা কোথায় থাকবে, আমার শত্রুর বিমানটা কোথায় থাকবে, তাইলেই তো তুমি আঘাত করতে পারবা। এই জন্য আমার এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম কত লাগে এটাও জানা থাকা দরকার কিনা, বুঝতেছো? তাহলে আমি প্রাসের কয়টা জিনিস শিখলাম? সর্বোচ্চ কত উচ্চতায় আমার প্রাস উঠবে, আরেকটা কি জানলাম, ওই উচ্চতায় উঠতে কত সময় লাগবে, প্রয়োজনীয়তাটা কি বুঝতেছো, কি কারণে আমরা হিসাব করতেছি এগুলা। তৃতীয়ত আমাদের আরেকটা জিনিস লাগবে, যেটা কত দূরে যেতে পারে সেটাকে রেঞ্জ বলে। কি বলে? দেখবা ইন্ডিয়া পাকিস্তানের সাথে, পাকিস্তান ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে মানে হুমকি দেয় একে অপরকে, আমার মিসাইলের রেঞ্জ কিন্তু নয়াদিল্লি পর্যন্ত, আবার এ বলতেছে আমার মিসাইলের রেঞ্জ কিন্তু করাচি পর্যন্ত, দেখবা এরকম হুমকি ধামকি দিতে থাকে। তাহলে এই মিসাইলের রেঞ্জগুলা কি করছে? সায়েন্টিস্টরা ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে দেখছে যে এই মিসাইল ওই পর্যন্ত যাইতে পারে, ওইটা কি রেঞ্জ। তার মানে তোমার মিসাইল সর্বোচ্চ কত দূরে গিয়ে পড়তে পারে। রেঞ্জ মানে আওতা, বলে না রেঞ্জের মধ্যে আছে, তার মানে রেঞ্জ মানে কি, এটা সর্বোচ্চ কত দূরে গিয়ে পড়তে পারে, এবং এই সর্বোচ্চ দূরে গিয়ে পড়তে যে সময় লাগে সেটার নাম কি হবে? বিচরণকাল। সাধারণত আমরা ওই যে পর্যাবৃত্ত গতিতে এটা বলি পর্যায়কাল, এটা পর্যায়কালও বলা যেতে পারে, কিন্তু এটা ভেসে থাকে যেহেতু এই সময় যাবত কি করে সে বাতাসে ভেসে থাকে, সো এই টাইমটাকে কি বলা হয়? বিচরণ করে, এই টাইম যাবতই তো এটা বিচরণ করে, এই জন্য এটা কি বলে? বিচরণকাল। কথা কি বুঝতেছো? হ্যাঁ, এই ক্ষেত্রে তো আগের অবস্থায়, উচ্চতার দিক দিয়ে তো সে আগের অবস্থায় ফিরে আসছে, উচ্চতার দিক দিয়ে কি এই সেম হাইটেই ফিরে আসছে না, এই জন্য এটার বিচরণকাল বলে। আচ্ছা এখন দেখো এই সূত্রগুলোর প্রয়োজনীয়তাটা তো আমরা বুঝলাম। 1 নম্বর প্রয়োজনীয়তা কি ছিল? যে কত উচ্চতায় সর্বোচ্চ উঠতে পারবে, সেই উচ্চতা না জানলে আমি আন্দাজে মিসাইল ছুড়ে লাভ নাই। দ্বিতীয়ত হচ্ছে ওই উচ্চতায় উঠতে টাইম কত লাগবে, রেঞ্জ কত আমার রকেটের। ওই যে ইসরায়েল এবং হামাস একে অপরকে রকেট ছুড়ে, কি যদি হামাস না ক্যালকুলেশন করে ছুড়ে দেয়, ইসরায়েলে যদি পৌঁছাইলই না, হইলো এটা লাভ হইলো কোনো? এই যে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপ করছে, এখন ইরান থেকে ইসরায়েলে মিসাইল হামলা করে ইসরায়েলের বেশি একটা ক্ষতি করতে পারেনি, এটা খেয়াল করছো? কেন ক্ষতি করতে পারেনি বলো তো? ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার, কি মাঝখানে 3টা দেশ আছে, জর্ডান, ইরাক আর একটা সিরিয়া, বোধহয় 3 দেশ, 3টা দেশ পার হয়ে যায় ওই মিসাইলের ওখানে পড়তে হয়েছে। না এখন তোমাকে তো আরেক দেশ তার মিসাইল নিয়ে যায় হামলা করতে দিবে? তুমি কি আরেক দেশকে বলতে পারবা যে আমি ইসরায়েলকে হামলা করবো, আমার জায়গা দাও? এটা তো বলা সম্ভব না। তো এই ইরান কি করতেছে, ইরানের জায়গা থেকে হামলা করতেছে। এখন সমস্যাটা কি, আমি এইটা কেন বললাম, দেখো ইরান ক্যালকুলেশন করছে, ঠিক আছে তার রেঞ্জে আছে, কি করতে পারে ওই রকেট ওইখানে যায় পৌঁছায়। এদিকে দেখো ইরান তার মিসাইলগুলোকে ক্যালকুলেশন করছে যে আচ্ছা আমার মিসাইলগুলো ইরান থেকে ইসরায়েল পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে, তার কি জানছে, রেঞ্জ জানছে। সমস্যা ঘটে গেছে টাইমে, এইখান থেকে এইখানে যাইতে টাইম লেগে যায় 2-3 ঘন্টা। তো ইসরায়েল অলরেডি জেনে যায় যে আরে মিসাইল তো ছুটছে, গোয়েন্দা আছে ওদের, কি বলে দেয় যে তোমার দেশের দিকে কিন্তু মিসাইল ছুটছে। তো 2 ঘন্টা আগে যদি আমি হুঁশিয়ার হয়ে যেতে পারি এবং সেই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে যদি অ্যাক্টিভ করে দিতে পারি, তাহলে আমাকে হামলা করে ক্ষতি করা কঠিন না? ব্যাপারটাকে বুঝিতে পারছি। এই জন্য মিসাইলের গতি আরও বাড়ানোর চেষ্টা করতেছে, হাইপারসনিক। হাইপারসনিক মানে কি, শব্দের থেকে 5 গুণ গতিতে ছুটতে পারে, সেই মিসাইলকে কি বলে, হাইপারসনিক। আমি নিজেই আগে চিন্তা করতাম যে এত গতির দরকার কি, মিসাইল মারিয়া দিলাম, মিসাইল তো যায় ধ্বংস করবেই, কিন্তু তা না, মিসাইলের এখানে আবার টাইমেরও বিষয় আছে। কম টাইমে না পৌঁছাইতে পারলে
আগে থেকে যদি হুঁশিয়ার হয়ে যায় তাহলে লাভ নাই তো। তার মানে এই পর্যায়কালটাও, এই বিচরণকালটাও জরুরি। বিচরণকাল কম হইলে মিসাইল কি হামলা করে তাকে ক্ষতি করা যাবে, নাহলে তো ক্ষতি করা যাবে না। আগে থেকে রেডি হয়ে যাবে, ওই আস্তে 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 বসে বসে ওইগুলার কি করবে, ডিসমেন্টাল করে দিবে। কথা কি বুঝতেছো? সো এই জিনিসগুলো কেন প্রয়োজন বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা আসো এর প্রত্যেকটার সূত্র তৈরি করব এবং এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করব। প্রথমটা হচ্ছে এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স বের করার জন্য আমাদের যেই কনসেপ্ট লাগবে, আমাদের আগেই জানা আছে এই দিকের আদিবেগ ছিল ভি নট সাইন থিটা। গুড। সো এইবার দেখো এই জায়গাতে, এখানে আদিবেগ ছিল, এই জায়গাতে বেগ ছিল এটা, সর্বোচ্চ উচ্চতায় যে বেগ কত হয় ভি ওয়াই জিরো, এটা কিন্তু মাথায় রাখবা। সর্বোচ্চ উচ্চতায় কোনটা জিরো, ভি ওয়াই জিরো। ভি এক্স এর মান কিন্তু জিরো না, ভি এক্স এর মান কিন্তু ভি নট কস থিটাই। কারণ কি ওই দিকের বেগ কমে নাই, ওই দিকের বেগ কমে নাই। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই কেন জিরো এটা বলো তো। কারণ হচ্ছে ওই উচ্চতার পরে আর সে উঠতেছে না, তার মানে তার বেগ কি হয়ে গেছে, আর উপরে উঠতেছে না, মানে কি ওই দিকের বেগ শেষ। বুঝে গেছে? তার মানে সর্বোচ্চ উচ্চতায় ওয়াই এর দিকের বেগ জিরো। বুঝে গেছে? তাহলে ওই শর্তটা বসাবো, ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস টু জি এইচ। কথা কি বুঝতেছো? মাইনাস টু জি এইচ। এখন এটা হচ্ছে সূত্রটা লিখলাম। এখন আমরা বলবো যখন ভি ওয়াই নট সরি ভি ওয়াই ইকুয়াল টু যখন জিরো হবে, তখন এইচ কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে এইচ ম্যাক্স। কারণ যখন সেটা সর্বোচ্চ উচ্চতায় থাকবে, সর্বোচ্চ উচ্চতায় উঠলে ভি ওয়াই এর মান জিরো, অথবা অন্যভাবে বলা যায় ভি ওয়াই যখন জিরো হয়ে যাবে তখনই ওইটা সর্বোচ্চ উচ্চতায় থাকবে। ক্লিয়ার? এখন এই মানগুলো বসায় দাও। তাহলে জিরো স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট, এটার মান কত ছিল, ভি নট সাইন থিটা। এই যে ভি নট সাইন থিটা ছিল, এই যে ভি ওয়াই নটের মান বসাইলাম, এটার উপর স্কোয়ার মাইনাস টু জি কী হয়ে যাবে, এইচ ম্যাক্স। অতএব এখান থেকে আমরা এইচ ম্যাক্স বের করে ফেলতে পারি। খেয়াল করছো? এইচ ম্যাক্স ইকুয়াল টু কি তাহলে, এই যে এটা এই পাশে নিয়ে আসো, তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি। এইটাই হচ্ছে আমাদের সূত্রটা, এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। কোনটা? এটা হচ্ছে সূত্র, এটা কোন অক্ষের বেগের সমীকরণ, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস টু জি এস, কিন্তু ওয়াই অক্ষের বিধায় প্রত্যেকটার নিচে ওয়াই লিখছে। লেখো, একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, সর্বাধিক উচ্চতা কত হবে নির্ণয় করো। তাহলে একটি বস্তুকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বা সর্বোচ্চ উচ্চতা কত হবে। সো আমাদের দেওয়া আছে কি, ভি নট, এটা হচ্ছে কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে, 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে। সো ভি নটের মান দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, থিটার মান দেওয়া আছে কত, 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, এইচ ম্যাক্স বের করতে বলা হয়েছে। পারা যাবে না? সো এইচ ম্যাক্সের সূত্র আমরা জাস্ট এই সূত্র বসাই দিব। অতএব এইচ ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। সো এইখানে 40 স্কোয়ার
ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 9.81 মান বসায় দাও, এটা যা আসে। কত আসছে? 61.22 মিটার। এইটাই আমাদের অ্যান্সার। বুঝে গেছে তো? তো আমরা কি জানলাম? সর্বাধিক উচ্চতা নির্ণয় করার সূত্র শিখলাম এবং এই টাইপের অঙ্ক কি আসতে পারে সেটা জানলাম, তাই তো?